Hello everyone, welcome to my channel Concept Mathematics, Love Mathematics Logically। তো আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টারটা আমরা পড়ব। তো ক্যালকুলাস চ্যাপ্টার ক্লাস 11-12-এ খুব ইম্পর্টেন্ট, ক্লাস 11-এও আছে, 12-এ তো আছেই, 12-এর তো একটা মেজর পার্ট ক্যালকুলাস। কিন্তু আমি ক্যালকুলাসের ডিটেইলসে যাওয়ার আগে আমি এই ভিডিওটা আমার করছি অ্যাকচুয়ালি ক্যালকুলাসটা কি কাজে লাগছে, ডেইলি আমরা কি ব্যাপারে আমরা ক্যালকুলাসটাকে আমরা ইউজ করতে পারি। কারণ কি সিবিএসসি এখন কিন্তু ওই কেস স্টাডি দিচ্ছে আর ওই যে কনসেপ্ট বেসড কোয়েশ্চেনগুলো একটু বেশি দিচ্ছে। এই বছর থেকে তো দ্যাট ইজ 2023-24 সিজনে একটু বেশিই দেবে, পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে। তো আমরা যদি এটাকে ভালো করে থট প্রসেসে যদি আমরা না আনতে পারি যে ক্যালকুলাসটা কিভাবে আমাদের ডেইলি লাইফে আসছে, তো আমরা কিন্তু ক্যালকুলাস চ্যাপ্টারটাকে চ্যাপ্টারটার অঙ্ক করা তখন কিন্তু একটা মুশকিল হয়ে যাবে। তো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ওই কারণেই বানাচ্ছি যাতে আমরা ওই ক্যালকুলাসটাকে আমরা ভালো করে বুঝতে পারি ডেইলি লাইফে কিভাবে আসছে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো কেন ক্যালকুলাস, অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন? আমাদের মধ্যে অনেকেই প্লেনে চলেছেন, তো প্লেনের কি হয়, এখানে একটা অল্টিমিটার থাকে। সাপোজ তুমি প্লেনে বসে আছো, প্লেনে গিয়ে দেখলে ওই অল্টিমিটারে প্লেনের হাইট দেখাচ্ছে 50 ফিট। এটা কিন্তু কোনো একটা সময় মনে হতে পারে হ্যাঁ 50 ফিট তো হতেই পারে, এখানের মধ্যে এমন সাংঘাতিক কী ব্যাপার। কিন্তু এখানের মধ্যে দুটো কন্ডিশন হয়ে যায়। 50 ফিট যদি থাকে দুটো কন্ডিশন হয়ে যায়। এটা কি উপরের দিকে যাচ্ছে, মানে এই হাইটটা কি বাড়ছে না কমছে? যদি কমে, হ্যাঁ কমতেই পারে, হয়তো ফ্লাইটটা ল্যান্ড করছে। যদি বাড়ে, হ্যাঁ বাড়তেই পারে, ফ্লাইটটা হয়তো টেক অফ করছে। কিন্তু এখানের মধ্যে ক্যালকুলাস আসলো কোন জায়গায়, ঠিক না? এখানের মধ্যে ক্যালকুলাসটা আসলো কোন জায়গায়? হ্যাঁ, যদি এখানের মধ্যে ফ্লাইট টেক অফ করে কোনো অসুবিধা তো নেই। অসুবিধাটা তখনই কি রেটে করছে। 50 ফিট যদি দেখা যায় টাইমের সাথে সাথে ওর হাইটটা বাড়ছে না, বা ও ল্যান্ড করার সময় যদি টাইমের সাথে সাথে দেখা যায় খুব স্পিডে নামছে, মানে খুব যতটুকু হওয়ার কথা, নর্মালি যতটুকু থাকার কথা এতটুকু থেকে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তখনই কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, মানে যা হয় আর কি। অ্যাবনর্মাল কেস যেগুলো, ওইগুলোতেই তো আমরা সবগুলো কেসই, যদি আমরা গাড়ি বাইক এগুলোর কেসই যতটুকু থাকার কথা যদি সেই রকম যদি না হয়, তখনই আমাদের একটু প্রবলেম আমাদের ফেস করতেই হয়। আর ফ্লাইটের ক্ষেত্রে তো বিরাট বিপদ হতে পারে। তো আমাদের কিন্তু ক্যালকুলাসটা ওই জায়গাটাতেই আসে, আমার টাইমের সাথে সাথে চেঞ্জটা কেমন হচ্ছে, কি রেটে হচ্ছে। যদি ঠিকঠাক রেটে হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না হয় তাহলেই প্রবলেম। যদি সেটা স্লোলি যদি সেটা নামতে থাকে বা স্লোলি যদি হয়, খুব স্লোলি হলে মানে অ্যাবনর্মাল কেস যদি হয়ে যায়, তখন গিয়েই প্রবলেম হয়ে যায়, ঠিক না? তো ওই অ্যাবনর্মাল কেসগুলো হচ্ছে কি না এটা কিন্তু আমরা এই ক্যালকুলাস দিয়ে আমরা বুঝতে পারবো। দ্য পয়েন্ট ইজ দ্য প্লেনস অ্যালটিটিউড alone is not enough through the information to determine whether there is a problem or not. আমরা ওই হাইটটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা আমরা প্রবলেমে আছি কিনা আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা বুঝতে পারবো টাইমের সাথে সাথে সেই হাইটটা কিভাবে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। তো টাইমের সাথে সাথে কিভাবে ইনক্রিজ আর ডিক্রিজটা কিন্তু আমরা ওই ক্যালকুলাসে গিয়েই কিন্তু আমরা পাবো, ঠিক না? তো এখানের মধ্যে তিনটা গ্রাফ দেখানো হয়েছে, একটা হচ্ছে ইনক্রিজিং, একটা হচ্ছে ডিক্রিজিং, একটা হচ্ছে কনস্ট্যান্ট, তিনটাই ফাংশনের গ্রাফ। তো ইনক্রিজিং গ্রাফ মানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, ডিক্রিজিং মানে বড় থেকে ছোট হচ্ছে, কিন্তু আর কনস্ট্যান্টটা হচ্ছে ইকুয়ালি। কনস্ট্যান্টটা জেনারেলি আমরা ডেইলি লাইফে কিছু ভেহিকেল রাইডিং এর সময় অন্তত খুব কমই দেখা যায়, ইনক্রিজিং ডিক্রিজিংটা দেখা যায়।
যখন আমরা স্টার্ট করি তখন আস্তে আস্তে বাড়তে থাকে টাইমের সাথে, আবার আস্তে আস্তে যখন আমরা অফ করার সময় আসে তখন আস্তে আস্তে আমরা ব্রেক ধরে ধরে আমরা সেটাকে কমিয়ে আনি। মানে টাইম ডিস্টেন্স যে গ্রাফটা, ঠিক না? তো টাইমের সাথে সাথে আমি কতটুকু ডিস্টেন্স কভার করছি সেইটাকেই যদি আমরা গ্রাফিক্যালি বুঝাই, তো আমরা অনেকটা এরকম পেতে পারি। কিন্তু এখানের যে গ্রাফটা অ্যাকচুয়ালি এত স্ট্রেট লাইন তো পাওয়া যায় না, অনেকটাই দেখা যায় মানে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি অনেকটাই জিগজ্যাগ পজিশনে থাকে, একটা সময় বাড়ে, হ্যাঁ এইটার মধ্যে একটা সময় কোনো একটা সময় স্পিডটা বাড়লো, কোনো একটা সময় হয়তো স্পিডটা কমলো। সাপোজ তোমরা সাইকেল নিয়ে বেরিয়েছো বা বাইক নিয়ে, দেখো কোনো একটা সময় স্পিডটা বাড়ছে, সামনে একটা কিছু একটা আসলো, একটু স্পিডটা কমে গেল, আবার রাস্তা ভালো সোজা রাস্তা, আবার স্পিডটা বেড়ে গেল, মানে টাইমের সাথে সাথে ডিস্টেন্সটা বেশি করে কভার হচ্ছে। আবার দেখা গেল একটা মার্কেটের মধ্যে হয়তো ঢুকছো, তখন স্পিডটা আবার কমে গেল, আবার একটু বাড়লো, ওই রকম করে থাকে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বলি কোনো একটা সময় যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার স্পিড কত, তাহলে কিন্তু প্রত্যেকটা সময় সেইটা কিন্তু ডিফারেন্ট পাওয়া যাবে। তার মানে আমরা যদি এটাকে আরও বলি, টাইমের সাথে সাথে আমাদের ডিস্টেন্স কাভারিংটা সবসময় সমান হয় না, আর এটা নির্ভর করছে কার উপর? স্পিডের উপর। সাপোজ কোনো একজন উপর থেকে একটা বল নিচের দিকে ফেলছে, তো ওই যে হাইট থেকে ফেলছে সেই হাইটটা সাপোজ 1 মিটার। তো ওর মাথায় একটা প্রশ্ন আসলো যে ওই 1 মিটার থেকে অর্ধেক ডিস্টেন্স, দ্যাট ইজ 50 সেন্টিমিটার পজিশনে যখন বলটা আসবে, মানে দ্যাট ইজ 50 সেন্টিমিটার হাইটে যখন বলটা আসবে, ওই পজিশনে ওই বলের স্পিডটা কত থাকবে নিচে নামা। তো আমরা যদি নর্মালি আমরা চিন্তা করি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ 50 সেন্টিমিটার বাই 1, টোটাল যদি 2 সেকেন্ড লাগে উপর থেকে নিচে পড়তে, তো 50 সেন্টিমিটার বাই 1 দ্যাট ইজ ওর স্পিডটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। বাট ইজ ইট কারেক্ট? কারণ কি আমরা জানি যদি উপর থেকে ফ্রি ফলিং কোনো অবজেক্ট যদি হয়, ও উপর থেকে যত নিচের দিকে আসতে থাকে ওর স্পিডটা বাড়তে থাকে। তার মানে আমরা যে স্পিডটা বের করেছি ওইটা হচ্ছে এভারেজ স্পিড, নট দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে ওই ইনস্ট্যান্টে বি পজিশনে, মানে দ্যাট ইজ ওর হাইট যখন 50 সেন্টিমিটার ছিল তখনের স্পিডটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে ঠিক না? এই দেখো আমাদের এই সব জায়গাতে কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না, সেই কারণেই আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা আমরা বের করার সময় আমরা বা কোনো একটা টাইমের সাথে সাথে কোনো একটা ইনস্ট্যান্টে ওর পজিশন বোঝাতেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের ইউজ করি। তার মানে স্টাডি অফ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড ডিফারেন্সিয়েশন বেসড অন দ্য রেট অফ চেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? তার মানে ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা আমরা কোন ক্ষেত্রে ইউজ হয় আমরা একটু বুঝে গেলাম। আচ্ছা, এখানে 3টা ডায়াগ্রাম দেওয়া আছে বা 3টা ফিগার দেওয়া আছে, জিওমেট্রিক্যাল ফিগার। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গেল, এরিয়া বের করা আমরা জানি। তারপর একটা সার্কেল, সেটারও এরিয়া জানি। কিন্তু যে থার্ড ফিগারটা আছে এটার এরিয়া যদি বের করার কথা বলে আমরা কি করে বের করব? এটা দেখো তো একটা স্ট্রেট লাইন, মানে দুটো স্ট্রেট লাইনও আছে, আবার দুটো কার্ভও আছে। আমাদের যদি বলে এটা বের করার জন্য আমরা কি করে বের করব? পারবো? কিন্তু যেহেতু একটা অবজেক্ট বা যেহেতু একটা ফিগার, এরিয়া তো একটা কভার করে আছে, তাহলে আমরা এত ম্যাথমেটিক্স শিখলাম তো এটা বের করতে পারলাম না, তাহলে কি শিখলাম? মনে আসে না একটা, মনে মনে একটা প্রশ্ন আসে, আরে আমরা কি করলাম তাহলে? হ্যাঁ, এই সবের ক্ষেত্রেই কিন্তু ওই ক্যালকুলাসটা আমরা ইউজ হবে। আনইভেন শেপ, যেগুলো তো রেগুলার শেপ আছে সেগুলো তো আমরা পারি, কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেগুলো দিয়ে আমরা করতে পারি। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম থেকে কি বোঝা যাচ্ছে? যে কি আর বোঝা যাবে, কোনো একটা লোক সাগরের পাড়ে দাঁড়িয়ে ওইখানে নুড়ি পাথর দিয়ে ঢিল দিচ্ছে, আর কি সুন্দর ফটোগ্রাফি হয়েছে, এতটুকুই আমরা বলবো। কিন্তু এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি, এটা কি হতে পারে?
এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে চাই, এটা কি হতে পারে? দুটো জিনিস হতে পারে। ঢিলটা যে ছুটছে, ঢিলটার প্রত্যেকটা পজিশনে তার স্পিডটা আমরা বের করতে পারবো, ঠিক না? প্রত্যেকটা পজিশনে ওর স্পিড। আরেকটা কি হতে পারে, যে হরাইজন্টাল লাইন আছে, দ্যাট ইজ যেটা সি লেভেল, এটার সাথে যদি ঢিলটা যে গেল একটা কার্ভ লাইন হয়েছে, একটা কার্ভ লাইন হয়েছে, ওই কার্ভ লাইনের এই যে একটা কার্ভ লাইন হয়েছে, সেই কার্ভ লাইন আর সি লেভেলের মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়াটার যদি আমাকে বলা হয় কতটুকু কতটুকু এরিয়া কভার হয়েছে, সেটা যদি বলা হয় আমরা কি করে দেবো, ঠিক না? আমরা এটাকে কি করে করবো? আমরা কি জানি এখানের মধ্যে যে আমরা যদি একটা ঢিল দিতে চাই, সেটাকে যদি ম্যাক্সিমাম ডিস্টেন্সে আমরা পৌঁছাতে হয়, ম্যাক্সিমাম ডিস্টেন্সে পৌঁছাতে হলে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলে যদি আমরা থ্রো করি, দেখা যায় ম্যাক্সিমাম ডিস্টেন্সে যায়। সেটা তো অ্যাঙ্গেলের ব্যাপার গেল, বুঝলাম, কিন্তু সেইটা যে ওই দুইটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বুঝলো, একটা কার্ভ একটা হয়েছে, তো সেই কার্ভটা আমার বেস লেভেলের সাথে কত এরিয়া কাভার করলো, কতটুকু এরিয়া কাভার করলো, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা আমরা কি করে বের করবো? সেটা কিন্তু আমরা কোনো নর্মাল কোনো ফর্মুলা পাইনি কিন্তু এর আগে, ঠিক না? তো আমরা ওই এইসব কেস, দ্যাট ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভের যে সিচুয়েশনগুলো আছে, এটাকেও কিন্তু আমরা ইন্টিগ্রেশনের মধ্যেই আমরা সলভ করতে পারবো। তার মানে সেটাকে আমরা কি বলতে পারি? টু ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ or only shapes is called the integration. This is based on adding of the effects of lots of small changes. ছোট 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 পজিশনে, আমরা ওই আগের যে ডায়াগ্রামটা, ওইটাতে দেখা গিয়েছিল প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু ওই যে ঢিলটা, স্টোনটা যে থ্রো করছিল, সেটা কিন্তু ওই বেস লেভেল থেকে প্রত্যেকটা সিচুয়েশনে ওর হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইমের সাথে সাথে কন্টিনিউ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই প্রত্যেকটা সিচুয়েশনের যে আমরা এখানে যে কার্ভ লাইনটা ফর্ম হয়েছে, সেই কার্ভ লাইনের সাথে যে বেসমেন্টের যে এরিয়াটা, সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো এখানে কি বললো? ক্যালকুলাস ইজ অ্যাবাউট মেজারিং অ্যান্ড ডেসক্রাইবিং চেঞ্জ ইন দ্য সিনারিও ডিসক্রাইবড, নোয়িং দ্য plane's altitude at a particular moment in time is equivalent to know a single point on the graph of a function. হ্যাঁ, এখানে যে বিভিন্ন গ্রাফ দেখানো হয়, গ্রাফগুলো কিন্তু ফাংশনের গ্রাফ, যেটা তোমরা ক্লাস 11 প্রথমেই পাবে বা পেয়েছো। তো ওই গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট, দ্যাট ইজ ডোমেইনে আমরা যতগুলোই আমরা পয়েন্ট নেব, ওই প্রত্যেকটা পয়েন্ট দিয়েই যে তার পজিশনটা হচ্ছে, সেটার কিন্তু আমরা আউটপুটটা পাই আমরা ওই গ্রাফে। তো ওই গ্রাফের মধ্যে আমরা পয়েন্টগুলো প্লট করলে যে এরিয়াটা হচ্ছে, সেটাই কিন্তু আমার বের করতে হবে। তো আমরা যদি সাম আপ করি আজকের ক্লাসটা, তো এটা কি, ডিফারেন্সিয়েশনটা কি পেলাম? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন অফ এন অবজেক্ট, মানে সে কি পজিশনে আছে সেটাও আমরা বের করতে পারবো, আবার স্পিডটাও বের করতে পারবো। আর ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে আনইভেন শেপ যে যতগুলো আছে, আমরা দুইটারই আমরা এরিয়া বের করতে পারবো ইন্টিগ্রেশন লাগিয়ে। আর এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন দুটোই কিন্তু ক্যালকুলাসের একটা বড় পার্ট। আমি নেক্সট ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি আরেকটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব, কারণ কি সিবিএসসি এখন থেকে যা দিল, কনসেপ্ট বেসড কোয়েশ্চেন বেশি, আর তোমার এই কি বলে কেস বেস স্টাডি, এগুলোতে একটু স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে। তো ডেইলি লাইফে আমরা যদি এগুলোকে ভালো করে বুঝতে না পারি, তাহলে এগুলোর প্রবলেমটা কিন্তু আমরা সারাতে পারবো না। তো তোমরা যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়,
কাইন্ডলি আমাকে বলে দিও কমেন্ট বক্সে। আর আরও কোনো চ্যাপ্টার যদি বিশেষ কিছু অসুবিধা হয়, আমাকে বলবে, আমি চেষ্টা করব। আর এটার পিডিএফটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর আজকের যে ভিডিও আমি অ্যাকচুয়ালি তোমাদেরও করতে চাচ্ছি। আমাদের একজন ভিউয়ার বলেছিলেন যে ক্যালকুলাসের একটা ভিডিও করার জন্য, সেই জন্যই আমি ক্যালকুলাসের ভিডিওটাই স্টার্ট করলাম। তো প্রথমে আগে অ্যাকচুয়ালি ক্যালকুলাস কী কারণে করা দরকার সেটারই করলাম। তো তোমাদেরও যদি কোনো অসুবিধা থাকে যে বিশেষ কোনো টপিকের, যে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেটার একটা কোনো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, নিশ্চয়ই আমাকে বলবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করার। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও ভিডিও আসছে কিন্তু ক্যালকুলাসের। তোমাদের আশা করা যায় তোমাদের অনেকটা সুবিধা হবে এখনের যে টাইপের কোয়েশ্চেন করছে সেইগুলোকে ট্যাকেল করতে। ঠিক আছে? আর হ্যাঁ, ক্যালকুলাসটা করতে থাকো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বুঝতে পারবে। তো যত প্র্যাকটিস করবে, কারণ কি এটা প্রবলেম হয় কিন্তু পরীক্ষায় গিয়ে, তো কাজেই প্র্যাকটিসটা করতে থাকো, বইটই নিয়ে বসে যাও, আর দেখো ডেইলি লাইফে ইউজ করা যায় এইগুলোকে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।